হ্যালো স্টুডেন্ট, তোমরা কি জানো? হ্যাঁ, আমরা এখন তো সবাই শিক্ষিত, কিন্তু শিক্ষিত হওয়ার পিছনের একটা আমাদের মধ্যে প্রত্যেকেরই কোনো না কোনো একটা স্টোরি থাকে। জানো, যারা দরিদ্র পরিবার থেকে আসে তাদের পক্ষে শিক্ষা গ্রহণ করা খুবই কষ্টকর, কারণ তাদের কাছে এতটাই অর্থ থাকে না যে তারা ভালো শিক্ষা নেবে কোনো পাঠশালা থেকে, কোনো দামি বিদ্যালয় থেকে। তখন তারা কি করে, না চাইতেও তাদেরকে একটা সরকারি, যেমন এখনকার স্কুল আছে যেখানে বিনা বেতনের কি করা যায়, পড়াশোনা শেখা যায়, তো সেখানে তারা চলে যায়। কিন্তু আগেকার সময় এইটুকুও হতো না, এর মধ্যেও আবার অনেক কিছু কষ্টসাধ্য লেগেই থাকতো। তো তার মধ্যে আবার কিভাবে তারা শিক্ষা অর্জন করত, সেই শিক্ষাটাই আমরা অর্জন নিয়ে আমরা আজকে আমাদের এই পাঠ্যাংশের মধ্যেই দেখব। তো কিভাবে অপু শিক্ষা গ্রহণ করলো, সে অপুর মনের কি ভাবনা ছিল। সে ভাবছো যেসব ছেলেরা দুষ্টু তারাই বিদ্যালয়ে যায়, তাই সে কি করতো, সে শিক্ষা গ্রহণ করতে চাইতো না। কিন্তু তার সত্ত্বেও তার মা তাকে বিদ্যালয়ের মধ্যে তার বাবাকে বলেছিল যেন দিয়ে আসে। সেখানে গিয়ে যেন বিদ্যালয়ে যখন গেল অপু, তার কাছে যেন সবকিছুই ছিল, যেন একটা সমুদ্রের মতো সবই ছিল অচেনা। তো তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখা যাক আমাদের এই সপ্তম পরিচ্ছেদের মধ্যে কি কি আছে এই পাঠশালা নিয়ে। চলো শুরু করা যাক। এখানে একটা দেখো ছবি দিয়ে দেওয়া হয়েছে যে একটা গুরুমশাই আছে, কিভাবে তারা পড়াশোনা করছে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকে দেখো কিভাবে যে যার বাড়ি থেকে যেমন একটা যে বসার জন্য একটা কিভাবে তার চট নিয়ে আসতো, সেই নিয়ে তাদেরকে বসতে হতো। কারণ কি ছিল, এটা তো একটা দারিদ্র পরিবার, তো তাদের পক্ষে তো একটা ভালো যে বিদ্যালয়ে যাবে সেটা তো সম্ভব নয়, আমরা দেখতেই পাচ্ছি। সেই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। দেখো কি আছে, গ্রামের প্রসন্ন গুরু মহাশয়। দেখো তাহলে আমাদের যে শিক্ষক, যার কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করছেন, তার নাম কি তাহলে? প্রসন্ন গুরু মহাশয়। বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল। তাহলে বুঝতেই পারছো সে সাথে সাথে কি করেছে, সাথে সাথে একটা দেখো দোকানও আছে তার, যে শুধু যে যেসব আসতো, যেসব বাচ্চারা আসতো, শুধু যে পাঠশালা ছিল তা না, তার ওই বাড়ির মধ্যে একটা মুদির দোকানও ছিল, সেই কাজও সে করতো। বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না। এই বেদ মানে কি, একটা ছড়ি, মানে তার কাছে হয়তো বই পত্র এইসব কিছু ছিল না, কিন্তু ওই যে সব বাচ্চারা আসতো, শিশুরা আসতো, তাদেরকে কিভাবে লেখাপড়া করানো যায় তার জন্য বই দেখানোর জন্য কি থাকতো, একটা ছড়ি থাকতো। তো সেটাই তার কাছে ছিল। তবে এই বেতের ওপর অভিভাবকদেরও বিশ্বাস গুরু মহাশয়ের অপেক্ষা কিছু কম নয়। মানে এর বেতের ওপর কি, যেসব অভিভাবক পিতামাতা ছিল তাদেরও খুব বিশ্বাস ছিল। পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়ে রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। মা আসিয়া ডাকিল, অপু ওঠো শীঘ্রই করে, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে। তাহলে কি দেখো, তার মা তাকে তুলতে এসেছে, কেন তাকে কি বলছে, যে পাঠশালায় যাবে, তাড়াতাড়ি ওঠো। কেমন সব বই আনা হবে তোমার জন্য, স্লেট, মানে কি কি আনবে, বই আনবে, স্লেট আনবে, যেটা আমাদের ছোটবেলায় থাকে। হ্যাঁ ওঠো, মুখ ধুয়ে নাও, উনি তোমায় সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন। তাহলে উনি বলতে কে, অপুর বাবা। অপুর বাবার সাথে করে নিয়ে যাবে, তিনি নিজেই নিয়ে যাবেন, গিয়ে দিয়ে আসবে। পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রাখিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাইয়া রইল। মানে সে একদম, যখন সে উঠলো ঘুম থেকে, মনে করো পুরোপুরি একদম যে তার ঘুমটা ভেঙে গেছে তা না, মানে কিছু কিছু একটা চোখের মধ্যে যেন হালকা ঘুম আছে, সেই অবস্থায় সে তার মায়ের দিকে যেন একটা অবাক দৃষ্টিতে তাকালো। তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে, মার কথা শোনে না, ভাই বোনেদের সঙ্গে মারামারি করে, তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। তাহলে সে অপু কি মনে করতো, অপু ভাবতো যে যেসব ছেলেরা দুষ্টু, যারা ভাই বোনের সঙ্গে মারামারি করে, ঝগড়া করে, মা বাবা মাকে মানে না, তাদেরকে কি করা হয়, তাদেরকে পাঠশালায় দিয়ে আসা হয়। কিন্তু সে তো কোনোদিনও গ্রুপ করে না, তবে সে কেন পাঠশালায় যাইবে? খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল, ওঠো অপু,
মুখ ধুয়ে নাও, তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেবো এখন। তাহলে কি বলছে এখানে তাকে পাঠানোর জন্য, যে সাথে কি দেবে, অনেক মুড়ি বেঁধে দেবে। পাঠশালায় বসে বসে খেও এখন, ওঠো লক্ষ্মী মানিক। তাকে লক্ষ্মী মানিক বলছে, উঠতে বলছে। কেন উঠতে বলছে? পাঠশালায় পাঠানোর জন্য। মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল, ই। পরে মায়ের দিকে চাইয়া জিভ বাহির করিয়া চোখ বুজিয়ে এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল, উঠিবার কোনো লক্ষণ দেখাইল না। মানে তাকে যেন উঠতে ইচ্ছাই করছে না, সে যেন যেতে চাইছে না, তার জন্য নানা রকম যেন একটা মুখের যেন একটা আকৃতি সে সৃষ্টি করছে। কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জোরাজোরি খাটিল না, যাইতে হইল। মানে কি হলো, মায়ের সামনে অনেক কিছু যেন ভঙ্গি করছিল, কিন্তু যেই বাবা আসলো সে একেবারে যেন তৈরি হয়ে গেল বিদ্যালয়ে যাওয়ার জন্য। মার প্রতি অভিমানে তাহার চোখ জল আসিয়াছিল। খাবার বাঁধিয়া দিবার সময় বলিল, আমি কখনো আর বাড়ি আসিছি নে। দেখো কি বলছে, যে তোমরা তোমাকে পাঠিয়ে দিচ্ছ, আমি আর বাড়ি ফিরে আসবো না। কেন বলছে? তার যাওয়ার কোনো ইচ্ছা নেই, তাকে পড়াশোনা করতে কোনো ইচ্ছা যাচ্ছে না, তাই সেই কথাগুলো বলেছে। ষাট বাড়ি আসবেন কি, ও কথা বলতে নেই। ছি, মানে সে যে আসবে না বলছে, তো তার মাতাকে বারণ করছে এসব বলতে নেই। পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বইল, খুব বিদ্যে হও। এখানে বিদ্যে মানে কি, অনেক যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য তাকে আশীর্বাদ করছে। ভালো করে লেখাপড়া শেখো, তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে, কত টাকা হবে তোমার, কোনো ভয় নেই। ওগো, তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু বলে না। মানে কি হচ্ছে, এখানে আবার হরিহরকে বলে দেওয়া হচ্ছে, অপুর বাবাকে, যে গুরু মহাশয়কে বলে দেবেন যেন অপুকে কিছু না বলে। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, ছুটি হওয়ার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব। অপু, বসে বসে লেখো, গুরু মশাইয়ের কথা শুনো, দুষ্টুমি করো না যেন। এখানে কি বলছে, তাকে দুষ্টুমি করতে বারণ করছে। কে বারণ করছে? অপুর বাবা। তাকে বলছে আমি আবার আসবো, তোমাকে এখান থেকে নিয়ে যাব। খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাইয়া দেখিল বাবা ভ্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল। মানে সে যখন একটু এগিয়ে গেল বিদ্যালয়ের দিকে, তখন তার বাবা অদৃশ্য হয়ে গেল, মানে তার বাবা এখান থেকে চলে গেছে। অকুল সমুদ্র, সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রইল। মানে কি হচ্ছে, তার কাছে তো সবই যেন অচেনা, কাউকেই চেনে না, জানে না। তো কি হলো, সে অনেকক্ষণ ধরে মুখটাকে হেট করেই ছিল। পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল, গুরু মহাশয় দোকানের মাচায় বসিয়া দাঁড়িতে স্বল্প লবণ ওজন করিয়া কাহাকে দিয়েছেন। মানে ওখানে কি করছে, পড়ানোর সাথে সাথে, তার তো একটা আমরা আগেই দেখেছি যে একটা মুদির দোকান আছে, তো কি করছে, লবণ ওজন করছেন। করে কটি বড় বড় ছেলে আপন আপন চাটাই এ বসিয়া নানা রূপ কি কুস্বর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে। মানে এখানে দেখো কিছু কিছু মানে অপুর থেকে যারা বয়সে বড় ছিল, তারা কি করছে, তারা তাদের একটা যে গলার যে স্বরটা, সেটা খুবই যেন একটা খারাপটাই, আবার একটা ভয়ঙ্কর ভাবে যেন তারা পড়তে পড়ছে না, এইভাবে দুলছে যেন এমন একটা। তাহার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন মনে পাত্তারি তাল পাতায় মুখে পুড়িয়া চিবাইতেছে। মানে ওর থেকে একজন যারা বড় ছিল তারা তো দুলে দুলে পড়ছে, মানে একটু ছোট যে, সে কি করছে, একটা তাল পাতা মনে করে, যে যেটাই বসেছিল সেটা তাল পাতার তৈরি, তো সেটাকে ছিঁড়ছে, ছিঁড়ে গালে দিয়ে চিবাচ্ছে। আর একটি বড় ছেলে তাহার গালে একটা আঁচিল, সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে। তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল। মানে আরো দুজন ছিল, তার কি করে একটা মানে স্লেটের মধ্যে একটা কি ঘর আঁকছিল। একজন চুপি চুপি বলিতেছিল, আমি এই ঢেরা দিলাম। আর অন্য ছেলেটি বলিতেছিল, এই আমার গোল্লা। সঙ্গে সঙ্গে তার স্লেটের আঁক পড়িতেছিল। ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরু মহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল। মানে একটা তারা খেলা খেলছিল, মনে করো এই ধরনের যেসব থাকে না, এই ধরনের কেউ ধরো এই ক্রস করলো, কেউ এরকম দিল, তো সেইটা তারা খেলছিল। খেলার সাথে সাথে কি করছে, একবার করে গুরু মহাশয়কে দেখছে যে তাদেরকে দেখছে কিনা। অপু নিজে স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল। কতক্ষণ পরে ঠিক জানা যায় না,
গুরু মহাশয় হঠাৎ বলিলেন, এই ফানে স্লোটে এসব কি হচ্ছে রে? আবার কিছুক্ষণ পরে কি করছে, গুরু মহাশয় জিজ্ঞাসা করছে, সে আবার এদেরকেও লক্ষ্য রেখেছে দোকানের সাথে সাথে। সম্মুখে সেই ছেলে দুটি অমনি স্লেট খানা চাপা দিয়া ফেলিল। মানে যারা খেলছিল, যাতে না গুরু মহাশয় তাদেরকে দেখে ফেলেন, তাহলে কি করলো, তারা স্লেটটা চাপা দিয়ে দিল। কিন্তু গুরু মহাশয়ের সৈন্য দৃষ্টি এড়ানো বড় শক্ত। মানে কি, গুরু মহাশয়ের দৃষ্টি থেকে তারা কখনোই মুক্তি পাবেন না, কারণ খুব তীক্ষ্ণ নজরে সকলকেই দেখেন। তিনি বলিলেন, এই সতে ফোনের স্লেটটা নিয়ে আইতো। এই যে সতেকে বলছে ফোনের স্লেটটা নিয়ে আসতে। তাহার মুখের কথা শেষ হইতে না হইতে বড় আঁচিলওয়ালা ছেলেটা ছো মারিয়া স্লেট খানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির করিল। মানে যার মুখে একটা আঁচিল ছিল, সে কি করলো, সে একদম বলার সাথে সাথে স্লেটটা নিল, নিয়ে একদম মাচার কাছে গিয়ে রেখে দিল। হু, এসব কি লেখা হচ্ছে স্লেটে? সতে ধরে নিয়ে আয় তো, দুজনকে কান ধরে নিয়ে আয়। মানে দেখবে আমরা যখন ছোট মানে থাকি, তোমরা এখন ক্লাস 8-এ পড়ো, তোমরাও যখন দেখবে কেউ কেউ হয় দুষ্টু ছেলে, যতই শিক্ষক থাক ক্লাসরুমের মধ্যে, তোমরা কি করো, কেউ না কেউ দেখো কিছু না কিছু খাওয়া দাওয়া করো, কিছু নিয়ে খেলতে থাকো। যখন তোমাদেরকে সেই শিক্ষকটা ধরে ফেলে, কি করো, তোমাদেরকে তো নিয়ে যায়, নিশ্চয়ই একজন দুষ্টুমি করবে না, তোমার একটা বন্ধুও সাথে থাকবে, তো কি করবে, দুজনকে নিয়ে যে যাই হোক একটা পানিশ করবে। তো তেমনই এদেরকেও করেছিলেন। যেভাবে বড় ছেলেটা, এখানে দেখো আমরা দেখছি যে যেভাবে বড় ছেলেটা ছো মারিয়া স্লেট লইয়া গেল, মানে যে ছেলেটা স্লেটটা নিয়ে গেল, এবং যেভাবে বিপন্ন মুখে সামানের ছেলে দুটি পায়ে পায়ে গুরু মহাশয়ের কাছে যাইতেছিল, মানে যাদেরকে মানে পানিশ করেছে তারা কি করছে, একদম আস্তে আস্তে যাচ্ছে ভয়ে ভয়ে। তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল, সে ফিক করিয়া হাসিয়া ফেলিল। মানে কি, যে এইভাবে তাদেরকে যখন শাস্তি দেওয়া হচ্ছে, তখন অপুর কি একটা যেন হাসি পেল, সে হাসিটাকে রুখতেই পারছে না, একটা আমরা করে আস্তে আস্তে দেখবে একটা আওয়াজ বেরিয়ে পড়ে হাসির, ঠিক তেমনই। পরে খানিকটা হাসি চাপিয়া রাখি আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল, আবার সে হেসে ফেলল। গুরু মহাশয় বলিলেন, হাসে কে? এখানে গুরু মহাশয় জিজ্ঞাসা করছেন, কে হাসছে? হাসছো কেন খোকা? এটা কি নাট্যশালা? কি একটা জিজ্ঞাসা, এটা কি নাট্যশালা? তাকে জিজ্ঞাসা করছে, এটা নাট্যশালা নাকি? আবার জিজ্ঞাসা করছে তাকে, রাগের মধ্যেও হতে পারে, মনে করো আবার নতুন ভালোবেসেও জিজ্ঞাসা করতে পারে, দুরকমই হতে পারে। নাট্যশালা কি? অপু তাহা বুঝিতে পারিল না। মানে দেখো, অপুর এটাও জানা নেই যে নাট্যশালাটা আসলে কি, কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। মানে কিন্তু একটা তার মধ্যে কি হলো, একটা ভয় সৃষ্টি হলো। মানে তারা যখন বললো এটা কি নাট্যশালা, সতে একখানা থান ইট নিয়ে আইতো তেঁতুল তলা থেকে, বেশ বড় দেখে, মনে করে একটা ইট হয় না, সেটার মানে অর্ধেক ওই ইট একটা নিয়ে আসতে বলছে, কেন, তাদেরকে ভয় দেখানোর জন্য। অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠল, মানে একদম জড়ো হয়ে গেল ভয়ে, তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল। কিন্তু ইট আনিতে হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে, ওই ছেলে দুটির জন্য। মানে ও ভাবছিল ওকে শাস্তি দেওয়ার জন্য ইটটা নিয়ে আসতে বলছে, কিন্তু না, যারা দুজন খেলছিল তাদের জন্য ওই ইটটা নিয়ে আসতে বলেছিলেন। বয়স অল্প বলিয়াই হোক বা নতুন ভর্তি বলিয়া হোক, গুরু মহাশয় সে যাত্রায় তাহাকে রেহাই দিলেন। মানে নতুন ভর্তি হয়েছে হোক কিংবা সে ছোট বলে যাই হোক না কেন, প্রথমবারে কিন্তু তাকে ছেড়ে দিলেন। পাঠশালা বসিতে বৈকালে, মানে কোন সময়, বিকালে বসতো। সব শুদ্ধ 8-10টি ছেলে মেয়ে পড়িতে আসে। কতজন আসে তাহলে? 8-10 জন। সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে। মানে কি হচ্ছে, এখানে কোনো বসার ব্যবস্থা নেই, যে গুরু মহাশয়ের কাছে পড়তে আসছে ঠিকই, কিন্তু কি হচ্ছে, তাদেরকে নিজেদের একটা মাদুর নিয়ে আসতে হতো। অপুর মাদুর নাই, সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনে। মানে তার কাছে মাদুর না থাকার কারণে কি করে, একটা একদম একদম সূক্ষ্ম টাইপ একটা কার্পেট আনতো। যে ঘরটার পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেওয়াল কিছুই নাই, চারিদিকে খোলা। ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে। কি হচ্ছে, যেই মানে আমরা তো আমাদের ছবির মধ্যে দেখেছি, শুধু কি ছিল, উপরটা একটা শুধু একটা মনে করো তাল পাতা দিয়ে ছাউনি করা ছিল, কিন্তু কোনো দেওয়াল ছিল না।
ওটাই মানে তার নিচে সবাই বসে থাকতো। 8-10টি ছেলে মেয়ের মধ্যে সকলেই বেজায় দুলিয়া ও নানা রূপ সুর করিয়া পড়া মুখস্থ করে। গুরু মহাশয় একটা খুঁটিতে হেলান দিয়া একখানা তালপাতার চাটাইয়ের উপর বসিয়া থাকেন, মানে একটা যে তার উপর একটু সেখানে সেই হেলান দিয়ে একটা তালপাতার যে চাটা থাকে তালপাতার চাটাইয়ের ওপর বসে। মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটি পাকিয়া গিয়েছে, মানে কি যে তেল দেয় চুলে, তো বারবার হেলান দেওয়ার কারণে মনে করো ওটা একটা যেন একদম একটা কালারই যেন পরিবর্তন হয়ে গেছে। বিকেল বেলা প্রায় গ্রামের দিনু পালিত কি রাজু রায় তাহার সহিত গল্প করিতে আসেন। দেখো এখানে প্রসন্ন গুরু মহাশয়ের সাথে কে কে আসতো, দিনু পালিত আসতো আর রাজু রায় আসতো গল্প করতে। পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত। মানে দেখো তাকে পড়তে ভালো লাগতো না, কিন্তু যে দুজন আসতো যে গুরু মহাশয়ের সাথে গল্প করতে, সেই গল্পগুলো শুনতে খুবই তার ভালো লাগতো। রাজু রায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্যে লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে আজাদুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন। অপু অবাক হইয়া শুনিত, মানে কিভাবে সে তামাকের দোকান করলো সেগুলো যখন সে বলতো তখন সেই সব গল্পগুলো অপু খুবই মনোযোগের সাথে শুনতো। বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাপটা তুলিয়া বসিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা, তারপর রাত্রে নদীতে যাওয়া, ছোট্ট হাড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া, হয়তো মাঝে মাঝে তাদের সেই মহাভারত খানা কি বাবার সেই দাশু রায়ের পাঁচালি খানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া বসিয়া পড়া, মানে সবকিছু একদম এইসব জিনিসগুলো কি অপুকে খুবই যেন একটা আনন্দ দেয়। এইসব শুনতে ওকে ভালো লাগে, সে যে ধরনেরই গল্প হোক না কেন। বাহিরে অন্ধকারে বর্ষা রাতে টিপ টিপ বৃষ্টি পড়িতেছে, কেহ কোথাও নাই, পিছনের ডোবায় ব্যাঙ ডাকিয়াতেছে, কি সুন্দর, বড় হইলে সে তামাকের দোকান করিবে। সেও কি ভাবলো, সে ভাবছে সে যখন বড় হবে সেও একটা কি করবে, তামাকের দোকান করবে। এই গল্প গুজব এক একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত। গ্রামের ও পাড়ার রাজকৃষ্ণ সান্যাল মহাশয় যেদিন আসিতেন, সে কোনো গল্প হোক যত সামান্যই হোক না কেন, সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ। মনে কর যে এই যে রাজকৃষ্ণ সান্যাল ছিলেন, তিনি যেই ধরনেরই গল্প হোক, ছোট্ট হোক বড় হোক, তিনি এমন ভাবে বলতেন যে খুবই যেন একদম শুনতে খুবই আগ্রহ লাগতো। সান্যাল মহাশয় দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন, মানে কি করতেন তিনি নানা জায়গায় ঘুরে বেড়াতেন, কোথায় দ্বারকা, কোথায় সাবিত্রী পাহাড়, কোথায় চন্দ্রনাথ, তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইতো না, মানে তাকে এইসব জায়গাগুলো একা ঘুরতে ভালো লাগতো না। সে কাকে নিয়ে ঘুরতো, প্রতিবারই স্ত্রী পুত্র লইয়া যাইতেন, মানে তার স্ত্রীকে ও তার ছেলেকে নিয়েই যেতেন তিনি, তাকে কি হতো, একা যেতে ভালো লাগতো না। এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন, মানে একদম সবকিছু মানে খরচ করে তারপরে তিনি ফিরতেন। দিব্য আরামে নিজের চণ্ডী মণ্ডপে বসিয়া ঢেলো হুকক টানিয়েতেছেন। মনে হইতেছে সান্যাল মহাশয়ের মতন নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগাঁয়ের প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বুঝি বেশি আর নাই, মানে এই ধরনের লোক আর নেই বললেই চলে। প্রত্যেক চণ্ডী মণ্ডপের শিকড় গাড়িয়া বসিয়াছেন। এই চণ্ডী মণ্ডপ মানে কি, মনে করো যেখানে কি হতো, একটা বসার জায়গা হতো, সেখানে যে মেঝেটা হতো সেটা মোটামুটি একদম ভালো করেই রেডি করে থাকতো, তো সেখানে কি করতো, তারা বসে বসে নানা রকম গল্প করত। হঠাৎ একদিন দেখা গেল দরজায় তালা বন্ধ, বাড়িতে জনপ্রাণীর সারা শব্দ নাই। ব্যাপার কি, দেখা গেল সান্যাল মহাশয় সপরিবার বিদ্যাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়েছেন, মানে সান্যাল মহাশয় যে ছিলেন তার বাড়িতে কি ছিল, তার বাড়িতে তালা দেওয়া ছিল, নিশ্চয়ই সে কোথায় গেছে, যে কোনো জায়গায় একটা ঘুরতে গেছে। অনেকদিন আর দেখা নাই। হঠাৎ একদিন দুপুরবেলা টুকটুক শব্দে লোকে সবিষয়ে চাহিয়া দেখিল দুই গরুর গাড়ি বোঝায় সান্যাল মহাশয় সপরিবার বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন ও লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু
জলবিচ্যুতি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়িতে ঢুকিতেছে। মানে কি হচ্ছে, তার সপরিবারে তিনি কি করলেন, বেড়াতে গিয়ে চলে গিয়েছিলেন। তো তার বাড়ির সামনে কি হয়েছে, তার বাড়ির সামনে তো কি অর্জুন গাছ, আর যে এখানে দেখো দুটো গাছের নাম বলে দিয়েছে, জলবিচ্যুতি খুবই বড় হয়ে গেছে, তো সেইখানে আর প্রবেশ করতে পারবে না। প্রবেশ করার জন্য আগে থেকে লোক দিয়ে গুলোকে পরিষ্কার করাচ্ছে। মানে তিনি তো বারবার চলে যান, অনেকদিন পরে আসেন, তাই তার বাড়ির সামনে সবসময় কি হয়, গাছ মানে একদম জঙ্গল টাইপ করে দেয়। একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন। এই যে প্রসন্ন, কি রকম আছো? বেশ জাল পেতে বসেছ যে, কটা মাছ পড়লো? মানে এখানে বেশ জাল পেতে বসা বলতে কি বলা হয়েছে, যে অনেকগুলো তো ছাত্রছাত্রী আছে, তো তাদের মধ্যে যে কে কে মার খেলো কি খেলো সেগুলোও সেইভাবেই জিজ্ঞাসা করছে। নামটা মুখস্থরত অপুর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত। মানে কি হতো, যেই নামটা মুখস্থ করতে হলো তার যেন মুখ যেন একটা অন্য একটা ভঙ্গি করতো। শ্যানল মশাই যেখানে তালপাতার চাটাই টানিয়া বসিয়াছেন, সেদিকে হাতখানেক জমি উৎসাহে আগাইয়া বসিত, স্লেট বই মুড়িয়া এক পাশে রাখিয়া দিত, যেন আজ ছুটি হইয়া গিয়েছে, আর পড়াশোনার দরকার নেই। সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহ গিলিত। মানে এইখানে যে অপু থাকতো কিছুটা দূরে যে বসতো, যখনই শ্যানল মহাশয়রা কোনো গল্প করত, তিনি এমন ভাবে শুনতেন যে তার মধ্যে একদম যেন গভীরে প্রবেশ করে গেছে, সেটাই যেন সে শুনতে এসেছে পাঠশালায়। কুটির মাঠের পথে যে জায়গাটাকে এখন নাস্তা কুড়ির জোল বলে, ওইখানে আগে অনেক কাল আগে গ্রামের মতি হাজরার ভাই চন্দর হাজরা কি বনের গাছ কাটিয়া গিয়েছিল। বর্ষাকাল এখানে ওখানে বৃষ্টির জলে তরে মাটি খসিয়া পড়িয়াছিল। হঠাৎ চন্দর হাজরা দেখিল এক জায়গায় যেন একটা পিতলের হাড়ির কানা মতো মাটির মধ্য হইতে একটুখানি বাহির হইয়াছে। তখনই সে খুঁড়িয়া বাহির করিল। বাড়ি আসিয়া দেখেন এক হাড়ি সেকেলে আমলের টাকা। এখানে দেখো আমরা লাইনের মধ্যেই বুঝতে পারছি যে কি বলা হয়েছে। কি বলেছে, যে কুটির মাঠের যে জায়গাটা সেখানে কি ছিল, নাস্তা কুড়ির জল বলে তাকে। কি বলে তাহলে, তাকে নাস্তা কুড়ির জল বলে। ওখানে কি হতো, অনেক আগে মতি হাজরার ভাই কে থাকতো, চন্দন হাজরা। কি করতেন তিনি, বন কাটতেন। বর্ষাকাল এখানে ওখানে কি হতো, বৃষ্টির জলে ওইটাকে কি হতো, মাটিগুলো খসে যেত। তো তারপরে চন্দন হাজরা সেখানে কি করলো, একটা পিতলের হাড়ি কানামোট মাটির হতে একটুখানি কিছু বাহির করেছিল। তো অনেক কিছু থাকে, দেখবো আগেকার দিনে কি হতো, নানা রকমের যারা একটা যে পিড়ি বলে না চলে গেছে, তো তাদের তো জিনিসপত্র থাকে, সেগুলো মনে করে কেউ ব্যবহার করছে না, তো সেই জায়গাটায় চাপা পড়ে যাচ্ছে। চাপা পড়ে যাওয়ার পরে দেখবে যখন বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি এতে মাটিগুলো ধুয়ে যায়, তখন কি হয়, সেই সব জিনিসগুলো আমরা কি দেখতে পাই। তো ঠিক তেমনই তখনই সে খুঁড়িয়া কি করতো, সেগুলোকে বাইরে বার করতো। বাড়ি আসিয়া দেখেন এক হাড়ি সেকেলের আমলে টাকা, মানে আগেকার দিনে টাকা। তাই পাইয়া চন্দন হাজরা দিন কতক খুব বাবুগিরি করিয়া বেড়াইলো। এইসব শ্যানল মহাশয় নিজের চোখে দেখা। মানে এই আগেকার দিনের টাকা পেয়ে তিনি কি ধনীমান হয়ে গিয়েছিলেন। তো এইগুলো কি বলছেন, শ্যানল মহাশয় ছিলেন, এগুলো তিনি বলছেন যে আমি নিজের চোখে এগুলো দেখেছি। একদিন রেল ভ্রমণের গল্প উঠিত। কিসের, রেল ভ্রমণের। কোথায় সাবিত্রী পাহাড় আছে, তাহাতে উঠিয়া তাহার স্ত্রী কিরকম কষ্ট হইয়াছিল, নাভি গলায় পিণ্ড দিতে গিয়ে পান্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম। মানে নানা রকম গল্প তিনি করতেন এই প্রসন্ন মহাশয়ের সাথে। কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায়। শ্যানল মশাই নাম বলিলেন প্যাড়া। তার শ্যানল মশাই যে খাবারটির নাম বললেন সেটা কি, প্যাড়া। কোন দেশে শ্যানল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন। সে এক অশ্বত্থ তলায় থাকিত। একটা ফকিরকে তিনি দেখেছিলেন। কোথায় থাকতেন তিনি, অশ্বত্থ গাছের নিচে। এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত, আচ্ছা কোন ফল তোমরা খাইতে চাও বলো। মানে যদি তাকে কেউ যদি একটা গাঁজা দিত, সে তখন যেই দিত তাকে বলতো তোমরা কি ফল খেতে চাও। পরে ইপসিত ফলের নাম করিলে সে সম্মুখে যে কোনো একটা গাছ দেখাইয়া বলিত যাও,
ওখানে গিয়া লইয়া আইসো, মানে ওখানে গিয়ে নিয়ে আসো। লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা ফলিয়া আছে, কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি বুলি আছে, মানে গাছটা অন্য হলেও যেই ফলটার নাম বলতো সেই গাছে সেই ফলটা দেখা যেত। রাজু রায় বলিতেন, ওসব মন্তর তন্তরের খেলা আর কি। সে বার আমার এক মামা দিনু পালিত কথা চাপা দিয়ে বলিতেন, মন্তরের কথা যখন ওঠালে তখন একটা গল্প বলি, শোনো। গল্প নয়, আমার স্বচক্ষে দেখা, মানে এটা গল্প নয়, তার নিজের চোখে এটা দেখেছেন। কি বেল ভাঙার বুধো গাড়োয়ানকে তোমরা দেখেছো কেউ? যে একজন যে বুধো গাড়োয়ান ছিল তাকে কেউ কি দেখেছো? তাদেরকে জিজ্ঞাসা করছে। রাজু, না দেখে থাকো, রাজকৃষ্ণ ভায়া তো খুব দেখেছো। কাঠের দড়ি বাঁধা এক ধরনের খড়ম পায়ে দিয়ে বুড়ো বরাবর নিতে কামারের দোকানে লাঙ্গালের ফাল পোড়াতে আসতো। কি করতো? যে জুতোটা পরে থাকতো খড়ম, আগেকার দিনে তো এখনের কারের মতো জুতো পাওয়া যেত না, তো আগেকার দিনে খড়ম পরতো। প্রত্যেকেই যারা দেখবে একটু, আমরা দেখবো রবীন্দ্রনাথ এইসব বিবেকানন্দ ছবির মধ্যে দেখতে পাবে, তারা দেখবে পায়ে খড়ম পড়াছে। তো সেই সময় কি হতো? পায়ে খড়ম পড়তো। আর দেখো এখানে কামানের দোকানে লাঙ্গলের ফাল পোড়াতে আসতো। 100 বছর বয়সে মারা যায়। কত বছর বয়সে মারা গিয়েছিলেন? 100 বছর। মারাও গিয়েছে আজ 25 বছরের ওপর, মানে মারা গিয়ে যে গল্পটা যেই সময় করছেন তারা, তো এখান থেকে এখনো পর্যন্ত 25 বছর হয়ে গেছে। জোয়ান বয়সে আমরা তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না, মানে তাদের জোয়ান বয়সেও তারা তার সঙ্গে পেরে উঠতো না। একবার অনেক কালের কথা, আমার তখন সবে হয়েছে 19-20 বয়স, মানে একটা সময়ের কথা বলছে, তখন তার বয়স কত ছিল? সবে মাত্র 19-20 মধ্যে হবে। চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরতি, মানে তখন সে ওইখান থেকে ফিরছে গরুর গাড়ি করে। বুধো গাড়োয়ানের গাড়িতে আমি, আমার খুড়িমা আর অন্তত মুখুজ্জের ভাইপো রাম, যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে। এখন কোথায় বাস করছে সে? খুলনায়। কানসোনার মাঠের কাছে প্রায় বেলা গেল। তখন ওসব দিকে কিরকম ভয় ভীত ছিল, মানে ওই সময় কি ছিল, ওই দিকগুলো খুবই যেন ভয়ঙ্কর ছিল। তা রাজকৃষ্ণ ভাইয়া জানো নিশ্চয়। রাজকৃষ্ণ ভাইকে বলছেন যে তুমি নিশ্চয়ই জানো। একে মাঠের রাস্তা, সঙ্গে মেয়ে মানুষের দল, কিছু টাকা করিও আছে, বড্ড ভাবনা হ্যালো, মানে কি যে সাথে যদি মনে করো মেয়ে আছে, টাকা পয়সা আছে, ওই জন্য কি হচ্ছে, একটা যেন চিন্তার বিষয়। আজকাল যেখানে নতুন গাখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো? জিজ্ঞাসা করছে যে কি হয়েছিল। জনা চারেক মানে মোটামুটি 4 জন জন্ডা মাক্ষ গাছের মিশ কালো লোক এসে গাড়ির পেছন দিকের বাঁশ দুদিক থেকে বললে, মানে গাড়ি রয়েছে তার দুদিক থেকে যেন বাঁশ নিয়ে তাদেরকে যেন আটকে দিলেন। এদিকে 2 জন, ওদিকে 2 জন। দেখে তো মশাই আমাদের মুখে রাটা নেই, কোন রকমে গাড়ির মধ্যে বসে আছি। এদিকে তারাও গাড়ির বাস ধরে সঙ্গেই আসছে, মানে গাড়ির সাথে সাথেই তারা আসছে, যেন মনে হচ্ছে যেন গাড়িটা, মানে বাসটা যেন গাড়ির সাথে জুড়ে আছে। বুধো গাড়োয়ান দেখি পিট পিট করে পিছনের দিকে চাইছে, মানে সে একবার করে কি হচ্ছে, পিছনের দিকে দেখছে। ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিল। বেশ আছে। এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়লো। কোথায় এসে পড়লো? নবাবগঞ্জ থানার কাছাকাছি। বাজার দেখা যাচ্ছে। তখন সেই লোকজন বললে, ওস্তাদজি আমাদের ঘাট হয়েছে, আমরা বুঝতে পারিনি, ছেড়ে দাও। বুধো গাড়োয়ান বললে, সে হবে না বেটারা, আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়া দেব। মানে তাদেরকে কোথায় নিয়ে গিয়েছিলেন? থানায় নিয়ে গেছিলেন, তাদেরকে ছেড়ে দিতে বলছেন না, আজকে সব তাদেরকে কোথায়? পুলিশের থানায় তাদেরকে একদম দিয়েই আসবে। অনেক কাকুতি মিনতির পর বুধো বললে, আচ্ছা যা, ছেড়ে দিলাম, এবার কিন্তু কখনো এরকম আর করিস নে। মানে একবারের মতো তাদেরকে ছেড়ে দেওয়া হলো, আবার যদি করে কিন্তু তাদেরকে ছাড়বে না আর। তবে তারা বুধো গাড়োয়ানের পায়ের ধুলো নিয়ে চলে গেল। আমার স্বচক্ষে দেখা। মন্তরের ছুটে ওই যে ওরা বাঁশ এসে ধরেই রয়েছে, আর ছাড়াবার সাধ্য নেই, চলেছে গাড়ির সঙ্গে। একেবারে পেরেক আটা
হয়ে গিয়েছে, তা বুঝলে বাপু মন্তর তন্ত্রের কথা। মানে তারা বাঁশটাকে এমন ভাবে গাড়ির সাথে যুক্ত করে আসছে, যেন মনে হচ্ছে যেন বাঁশটাকে যেন গাড়ির সাথে কেউ পেরেকের সাথে যুক্ত করে দিয়েছে, তাই তাদেরকে ছাড়াতে পারছে। এগুলো কিসের কথা? এগুলো যেন মনে হচ্ছে এক মন্তর তন্ত্র, মন্ত্রের দ্বারা যেন এগুলোকে করা হয়েছে। গল্প বলিতে বলিতে বেলা যাইতো। পাঠশালার চারিপাশের বনজঙ্গল অপরাহ্নের রাঙা রৌদ্র বাঁকা ভাবে আসিয়া পড়িত। অপরাহ্ন মানে বিকাল হয়েছে, ওই বিকালের সময় যেই রোদটা আসতো সেই রোদের সময়ের কথা বলা হয়েছে। কাঁঠাল গাছের জগডুমুর গাছের ডালে কোনো কি হচ্ছে কলা গুল্লঞ্চলতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া দোল খাইতো। পাঠশালা ঘরে বনের গন্ধের সঙ্গে লতা পাতার চাটায়, ছেঁড়া খোড়া বই দপ্তর, পাঠশালার মাটির মেঝে ও কড়া দা কাটা তামাকের ধোয়া সব শুদ্ধ মিলিয়ে এক জটিল গন্ধের সৃষ্টি করত। এগুলো মিলে একটা যেন এক অন্য রকমের একটা গন্ধ তৈরি করত। সে গ্রামের ছায়া ভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে। বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছন পিছন সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে। তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিকন সুস্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আছড়াইয়া দিয়াছে। তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাউনি, যেন তাহার এ কোনো অদ্ভুত জগতের নতুন চোখ মেলিয়া চাহিয়া চাহিয়া দিশেহারা হইয়া উঠেছে। মানে এগুলো একদম যেন মনে হচ্ছে যেন অন্যরকমই ঠিক মনে হতো। এই লাইনের মধ্যেই দেখো তোমরাও বুঝতে পারবে যে কি বলতে চেয়েছে, কিভাবে তাকে তার বোন একটা জামা পরিয়ে দিত, তার মা তার মাথাটাকে কিভাবে আছড়ে দিত, সবকিছু যেন একটা তার বড় বড় চোখের মধ্যে যেন একটা যেন অন্য রকমেরই পরিবেশের সৃষ্টি হতো। গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তার পরিচিতি দেশ। এখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায়। কি হচ্ছে ওইটুকুই তার চেনা, ওইখানে তার মা কি করে তাকে নিজ হাতেই খাবার খাওয়ায়। চুল আছড়াইয়া দেয়, দিদি কাপড় পরাইয়া দেয়। গন্ডিটুকু ছাড়াইলেই তাহার চারিধারে ঘিরিয়া অপরিচিতের অকুল জলবি। তাহার শিশুমন থই পায় না। মানে ওইটুকুই তার চেনা, তার বাইরে গেলে তারকে যেন সবকিছু যেন অপরিচিত একটা সমুদ্রের মতো, মানে চারিদিকে যেন জল আর জল, তো তার শিশু মন যেন থই পায় না। ওই যে বাগানের ওদিকে বাঁশবন, ওর পাশ কাটিয়া যে সরু পথটা উধারে কোথায় চলিয়া গেল, তুমি বরাবর সোজা যদিও পথটা বাহিয়া চলিয়া যাও, তবে শাকারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশে পড়িবে। বড় গাছের তলায় যেখানে বৃষ্টির মধ্যে মাটি খসিয়া পড়িতেছে, কত মোহর ভরা হাড়ি কলসির কানা বাহির হইয়া আছে। অন্ধকার বনঝোপের নিচে কচু ওল ও বন কলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা কেউ জানে না কোথায়। মানে দেখো এখানে কত কি ঘটনা ঘটেছে। একটা তো গ্রামের পরিবেশ, গ্রামের মধ্যে নানা রকম জিনিস থাকে, এখন হয়তো এত কিছু আর দেখা যায় না, কিন্তু সেই সময় যেই সময়ের কথা বলা হয়েছে যে যেখানে কিচ্ছুই নেই, একটা ভালো করে রেলগাড়ি ছিল না, একটা ভালো করে এমনি নর্মাল এখন যে বাইক আছে সেগুলোও ছিল না, শুধু কি ছিল গরুর গাড়ি। তো সব কিছু একটা ওই পরিবেশের মধ্যে কি কি দেখা গেছে তাই এখানেই বলা হয়েছে। তারপর এখানে কি বলেছে যে কোথায় কেউ জানে না। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। মানে পাঠশালায় এমন একটা জিনিস হয়েছিল যেটা তার কাছে পুরোপুরি নতুন ছিল। সেদিন বৈকালে পাঠশালার অন্য কেউ উপস্থিত না থাকায় কোনো গল্প গুজব হইল না। মানে কেউ আসেনি গুরু মহাশয়ের কাছে, তাই কিচ্ছু গল্প হয়নি। পড়াশোনা হইতেছিল, সে গিয়া বসিয়া পড়িতেছিল। শিশুবোধক এমন সময় গুরু মহাশয়ের বলিলেন, স্লেট নাও, শ্রুতি লিখন লেখো। এখানে কি হচ্ছে, শিশুবোধক নামে একটা বই, তাদেরকে বললো যে স্লেট নিতে, একটা যেগুলো সে বলবে গুরু মহাশয় সেগুলো তোমরা লিখবে। মুখে মুখে বলিয়া গেলে অপু বুঝিয়াছিল গুরু মহাশয় নিজের কথা বলিতেছেন না, মুখস্থ বলিতেছেন। সে যেমন দাশুরায়ের পাঁচালী ছড়া মুখস্থ বলে তেমনি। মানে অপু তখন কি ভাবছে মনে মনে, যে গুরু মহাশয় যেগুলো বলছে সেগুলো তার নিজের শব্দ নয়, কোনো একটা জায়গা থেকে সে মুখস্থ করেছে। যেমন দাশুরামের পাঁচালী যেমন সে পড়ে, ঠিক তেমনই সেগুলোই বলছে।
শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন তমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনোই শোনে নাই। মানে যেসব শব্দগুলো বলছিল সেগুলো তার কি ছিল, শোনাই ছিল না। ওর সকল কথার অর্থ সে বুঝিতে ছিল না। কি হচ্ছে, যেগুলো বলছে তার অর্থ তার কাছে অজানা ছিল সম্পূর্ণ। কিন্তু অজানা শব্দ ললিত পদের ধ্বনি বাঙ্কার জড়ানো এক অপরিচিত শব্দ সঙ্গীত অন্নভস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল এমন, এবং এসব কথার অর্থ না বোঝার দরুণী কুহিলি ধেওয়া অস্পষ্ট শব্দ সমষ্টির পিছনে একটা অপূর্ব দেশের ছবি বরাবর উকি মারিতেছিল। মানে এতগুলো যে শব্দগুলো যে গুরু মহাশয় বলে গেছে, যে তার কিছুই যেন তার জানা ছিল না, তার অর্থ কি ছিল তার কাছে সবকিছু অজানা ছিল। তো যেন মনে হচ্ছে তার কাছে যেন একটা কি হচ্ছে, একটা অপূর্ব দেশের ছবি যেন উকি মারছে। বড় হইয়া স্কুলে পড়িবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতি লিখন কোথায় আছে। এই সেই জন্মস্থান মধ্যবর্তী পশ্রবণ গিরি। মানে কি, এখানে হচ্ছে গিরি মানে কি পাহাড়, যে পাহাড় দিয়ে যেসব ঝর্ণাগুলো বয়ে যাচ্ছে ঠিক তেমনই। ইহার শিখর দেশ আকাশ পথে সতত সমীর সঞ্চরমান জল পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অধিকর্তা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন পাদসমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন লীলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া। মনে করো গুরু মহাশয় ঠিক এই শব্দগুলোই বলেছিলেন, যেগুলো অপুর কাছে কি ছিল, সম্পূর্ণ যেন অজানা ছিল। সে ঠিক বলিতে পারে না, বুঝাইতে পারে না, কিন্তু সে জানে তাহার মনে হয় অনেক কি হচ্ছে সময়ই মনে হয় সে বছর 2 আগে কুটির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল। কি হচ্ছে, কোন পূজার সময় গিয়েছিল, সরস্বতী পূজার সময়। কি দেখতে, নীলকণ্ঠ পাখি দেখতে। সেদিন মাঠের ধার বাড়িয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে, মানে ওখান থেকে একটা পথ যাচ্ছিল, সেটাও সে দেখেছিল। পথটার দুধারে যে কত কি অচেনা পাখি, অচেনা গাছপালা, অচেনা বনঝোপ। অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে এক দৃষ্টে চাইয়াছিল, মানে সবকিছুই কি ছিল তার কাছে অচেনা, তাই সে একভাবেই ওই পথটার দিকে তাকিয়েছিল। মাঠের ওদিকে পথটা কোথায় যে চলিয়া গিয়েছে তাহা ভাবিয়া সে কুল পায় না। মানে ওটা কোথায় শেষ হচ্ছে, মানে শেষ তার তার নিজেই সে বুঝে উঠতে পারছে না এটা কোথায় শেষ। শিশু মন এসব তো জাগবেই। তাহার বাবা বলিয়াছিল, ও সোনা ভাঙা মাঠের রাস্তা মাধবপুর দশঘরা হয়ে সেই ধলচিতের খেয়া ঘাটে গিয়ে মিশেছে। তার বাবা সে তো একটা সে জানবে, তো বলে দিল যে এটা কোথায় গেছে। দেশে ধলচিতের খেয়া ঘাটে নয়, সে জানিত ও পথটা আরো অনেক দূরে গিয়াছে। রামায়ণ মহাভারতে সেই অসৎ গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে ওঠে সেই বহুদূরের দেশটা। মানে সে যখন প্রথমে আমরা দেখেছি একটা অসত্য গাছের দিকে লক্ষ্য করে, সে তখন যখন একটা নিজের মনের মধ্যে গল্প ভাবতো, সে ভাবছে এটা আরো অনেক দূরে গেছে, তো সেটাই সে শিশু মনে ভাবছে। ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জন্মস্থান মধ্যবর্তী পশ্রবণ পর্বত। বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসিয়া ঝিকিমিকি সন্ধ্যায় সে স্বপ্ন লোকের ছবি তাহাকে অবাক করিয়া দিত। যেসব জিনিসগুলো সে ভাবতো তাকে কি করতো, তাকে অবাক করে দিত। কত দূরে সে প্রসবন গিরির উন্নত শিল্প আকাশ পথে সতত সঞ্চরমান মেঘমালার, যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে। মানে তার মধ্যেও দেখ একটা প্রশ্ন আছে, এগুলোর মধ্যে এইসব জিনিসগুলো হয়ে থাকে। সে বড় হইলে যাইয়া দেখিবে। কয়েক মাস কাটিয়া গিয়েছে, ভাদ্র মাস। অপু বৈকাল বেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে। এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল, কোথায় বেরোচ্ছিস রে অপু? যখন সে মানে কি কোন সময়ের কথা বলছে, কয়েক মাস কেটে গেছে, কোন মাস, ভাদ্র মাস। এবার অপু কোথায় যাবে, অপু একটা বাইরে যাওয়ার জন্য একটা প্রস্তুত হচ্ছে, তখন তার মা সেই মুহূর্তে জিজ্ঞাসা করছিল যে কোথায় যাবি অপু? কি বললো, কোথায় বেরোচ্ছিস অপু? চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি, বেরিও না যেন, এক্ষুনি খাবি। মানে তার মা অপুকে কি বললো, চাল ভাজা ছোলা ভাজা ভাজছি,
এখন যাসনি, এটা মানে কি এক্ষুনি এটা খাবি। অপু শুনিল না, যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে। মানে সে শুনতে পেয়েছে, কিন্তু এমন ভাবে চলে গেল যে সে যেন শুনতে পায়নি, কিন্তু সে চাল ভাজা ছোলা ভাজা খেতে অনেকই ভালোবাসে। ইহা সে জানে, তবুও সে কি করিতে পারে। এতক্ষণ কি খেলাটাই চলিতেছে লিলুদের বাড়িতে, মানে সে তখন নিজের মধ্যেই প্রশ্ন করছে এখন কি খেলা চলছে ওদের বাড়িতে। সে যখন বাহিরে দরজায় পা দিয়েছে, মার ডাক আবার কানে গেল, বেরুলি বুঝি? তখন তার মায়েরা বলে না, আবার মনে হয় বেরিয়েছিস, তো সেটা তার কানের মধ্যে গেল। ও অপু বা রে, দেখো মজা ছেলের, গরম গরম খাবি। আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম। ও অপু উ করলো, কিন্তু কি হলো? অপু এক ছুট দিয়ে লিলুদের বাড়ি গিয়া পৌঁছালো। মানে সে কিছু না শুনে সোজা চলে গেল একদম নীলুদের বাড়িতে। অনেক ছেলে জুটিয়া ছিল, অপু আসিবার আগেই খেলার সাঙ্গ হইয়া গিয়েছে, মানে ও আসার আগেই খেলা শুরু করে দিয়েছে। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি? এখানে দেখো, নীলু তাকে একটা প্রশ্ন করলো যে দক্ষিণ মাঠে পাখির বাচ্চাদের দেখতে যাবি? অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল। কোথায় গেল? দক্ষিণ মাঠে। ধান ক্ষেতের ওপারেরই নবাবগঞ্জের বাঁধা কিন্তু সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া গিয়াছে, মানে যেন কোথা থেকে পূর্ব পশ্চিম থেকে একদম লম্বা ভাবে যেন গেছে। গ্রাম হইতে 1 মাইলের উপর হইবে, মানে গ্রাম থেকে 1 মাইল এর দূরত্ব হবে। অপু এত দূর কখনো বেরোতে আসে নাই। তাহার মনে হইল যেন সমস্ত অপরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল। মানে এত দূরে অপু কখনো আসেনি, যেন নীলুদা তাকে একটা যেন কোথায় নিয়ে চলে এসেছে বহু দূরে। একটুখানি পরে সে বলিল, বাড়ি চলো নীলুদা, আমায় মা বকবে, সন্ধে হয়ে যাবে। এখানে সন্ধে মানে কি? সন্ধ্যা হয়ে যাবে, ওর মা ওকে বকাবকি করবে, তাই সে নীলুদাকে বললো চলো বাড়ির দিকে চলো। আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না, তুমি বাড়ি চলো। ফিরিতে যাইলে নীলু পথ হারাইয়া ফেলিল, মানে ফেরার সময় নীলু কি করলো? পথ হাইরে ফেললো। ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আম বাগানের ধার দিয়ে একটা পথ মিলিল, মানে কোথায় যে একটা আম বাগান আছে তার সঙ্গে যেন রাস্তাটা মিশে গেল। সন্ধ্যা হইবার তখন কিছু বিলম্ব আছে, মানে সন্ধ্যা হতে তখন কিছু দেরি আছে। আকাশে আবার মেঘ খনাইয়া আসিতেছে। এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকাইয়া দাঁড়াইয়া অপুর কনুয়ে টান দিয়া সম্মুখের দিকে চাইয়া ভয়ের সুরে বলল, ও ভাই অপু, মানে তারা যেন একটা কিছু একটা দেখে ফেলেছে। তাই নীলুদা কি করলো, অপুর যে কনুই আছে সেটাকে ধরে যেন টানলো, তাকে যেন দাঁড়াতে বললো। অপু সঙ্গীর ভয়ে কারণ বুঝিতে না পারিয়া বলিল, কি রে নীলুদা? মানে কিছু না বুঝেই সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নীলুদা? পরে সে চাহিয়া দেখিল যে গুড়ি পথটা দিয়া তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়ে শেষ হইয়াছে। উঠানে একখানা ছোট্ট চালাঘর ও একটা বিলাতি আমড়ার গাছ, মানে তারা যেই জায়গায় এসেছে হাঁটতে হাঁটতে, একটা কি আছে, একটা ছোট্ট চালাঘর আছে আর একটা বিলাতি আমড়ার গাছ আছে। তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বে নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল, আতুরি ডাইনির বাড়ি? মানে সে কিছু না বুঝেই বললে, এটা কি আতুরি ডাইনির বাড়ি? অপুর মুখ শুকাইয়া গেল, মানে অপুর মুখটা কি হলো, ভয়ে যেন শুকিয়ে গেল। আতুরি ডাইনির বাড়ি? সন্ধ্যাবেলা কোথায় আসিয়া পড়িয়াছে তাহারা, মানে তারা নিজেরাই বুঝতে পারছেন তারা কোথায় চলে এসেছে। কে না জানে যে ওই উঠানের গাছে চুরি করিয়া বিলাতি আমরা পারিবার অপরাধে ডাইনিরা জেলে পাড়ার কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচুর পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। মানে তারাই আবার বলছে যে কোনো একটা ছেলে যে আমরা চুরি করার জন্য কি করেছিল, তার প্রাণটা নিয়ে কচু পাতার মধ্যে বেঁধে জলে করে ভাসিয়ে দিয়েছিল বা ডুবিয়ে দিয়েছিল। পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমরা খাইবার স্বাদ এই জন্মের মতো মিটিয়া যায়। মানে ওই যে চুরি করার কারণে তার মৃত্যু হয়ে গেছে, তো এই জন্মের মতো তার সেই আর স্বাদ নেই। কে না জানে সে ইচ্ছে করিলে চোখের চাহনিতে ছোট্ট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে। যাহার রক্ত খাওয়া হইল সে কিছুই জানিতে পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সে
যে বিছানায় শুইবে আর পরের দিন উঠবে না। মানে একদম তার মনের মধ্যে যেন এইসব কথাগুলো দেখো সৃষ্টি হচ্ছে। শিশু মন ভয়ের মধ্যে কতদিন শীতের রাতে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিতে তুই এসব গল্প বলিস নে দিদি, আমার ভয় করে। মানে সে দিদির মুখে আগে থেকে এইসব আতুরি ডাইনির গল্প শুনেছে। তো তখন সে কি করতো, তার দিদিকে বলতো এসব বলিস নি, আমাকে ভয় পায়। তুই সেই কুচবরণ রাজকন্যার গল্পটা বল দেখি। মানে কি বলছো এখানে দেখো, যে কুচবরণ রাজকন্যা ছিল সেই গল্পটা বলতে বলছে, কারণ এর মধ্যে কিছু ভয় নেই তাই। ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাইয়া দেখিতে গেল বাড়িতে কেউ আছে কি না, এবং চাহিবার সঙ্গে সঙ্গে তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল। এখানে সে আবার দেখতে গেল বাড়িতে কেউ আছে কিনা। যখন সে দেখতে গেল তার শরীরটা যেন পুরোপুরি যেন বরফের মতো যেন জমে গেল। বেড়াই বাঁশের আগরের কাছে অন্য কেহ নয়, একেবারে স্বয়ং আতুরি ডাইনি তাহাদের, এমন কি যেন শুধু তাহারাই দিকে চাহিয়া দাঁড়াইয়া। মানে কেউ সামনে নেই, একটা একটা মানে বয়স্ক বৃদ্ধা একজন আছে, সে শুধু আছে, যেন মনে করছে তারা তাদের দিকেই সে তাকিয়ে আছে। যাহার জন এত ভয় তাহাকে একেবারে সম্মুখে এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপু সামনে পিছনে কোনো দিকে পা উঠিতে চাহিল না। মানে ভয়েতে না সে সামনের দিকে যেতে পারছে না সে পিছনের দিকে আসতে পারছে। আতুরি বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা আরো ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল। মনে করে একটা বৃদ্ধা যেহেতু তার গালটাকে একটু তুবড়ে মতো গেছে, দুমড়ে গেছে, আর বুড়িটা কেমন করে দেখছে, যে এরকম একদম বুড়িটা কুচকে দেখছে, যে তারা তখন কি হচ্ছে, একটা যেন তাদের মধ্যে ভয় সৃষ্টি হচ্ছে। তারা ভাবছে এটা একটা আতুরি বুড়ি। অপু দেখিল যে ব্রা পড়িয়াছে, কোনো দিকে আর পালাইবার পথ নাই, যে কারণেই হোক ডাইনির রাগটা তাহার উপরে। এখনই তাহার প্রাণটি সংগ্রহ করিয়া কচুর পাতায় পুরিবে। মানে সে পুরোপুরি একদম ভেবে নিয়েছে যে তার এই প্রাণটা নেবে, কচু পাতার মধ্যে রেখে দেবে। মুখে খাবার ফেলিয়া মায়ের ডাকের ওপর ডাক উপেক্ষা করিয়া সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে, তাহার ফল এই ফলিতে চলল। মানে সে তখন মনে মনে ভাবছে যে আমি মায়ের কথা অমান্য করার কারণে আমার সঙ্গে এইসব ঘটনাগুলি ঘটছে। সে অসহায় ভাবে চারিদিকে চাইয়া বলিল, আমি কিছু জানি নে ও বুড়ি পিসি, আমি আর কিছু করব না, আমায় ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবো না, আজ ছেড়ে দাও ও বুড়ি পিসি। ভয়ে ভয়ে দেখো কি বলছে, বুড়ি পিসি বলছে আর কোনোদিন আসবে না, আমাদেরকে আজকের মতো ছেড়ে দাও। নীলু তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল। মানে যে নীলুদা ছিল সে পুরো ভয় একদম কেঁদে ফেলেছেন। কিন্তু অপুর এত ভয় হয়েছিল যে চোখে তাহার জল ছিল না। মানে ভয়ের মধ্যে অপুর চোখে কি জল ছিল না। বুড়ি বলল, ভয় কি মরে, ও বাবারা মরে ভয় কি, মানে আমাকে ভয় পাচ্ছ কেন তোমরা খোকারা? পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলল, মুই কি ধরে নেব? মুই বলতে আমি কি তোদেরকে ধরে নেব খোকারা? এসো মোর বাড়িতে, এসো আমচুর স্পেশানি এসো। মানে তাদেরকে বলছে বাড়িতে আসার জন্য। আমচুর ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুরিয়া চাহিতেছে গেলেই আর কি। মানে তারা ভাবছে যে আমাদেরকে এই একটা মানে তাদেরকে ডাকবে, তারা আসবে, তাদেরকে ধরে নেবে, তারা নিজেরাই মনের মধ্যে ভাবছে এসব। ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে, এরকম কত গল্প সে মার মুখে শুনিয়াছে। মানে এগুলো তার মায়ের মুখে আগে থেকে এই গল্পগুলো তার জানা, তাই সে এগুলো মনে মনে ভাবতে লাগলো। এখন সে কি করে উপায়, মানে এখন কি করার উপায় আর কি আছে? বুড়ি তাহার দিকে আরো খানিকটা আগাইয়া আসিতে আসিতে বলিল, ভয় কি ও মোর বাবারা, মুই কিছু বলবো না, ভয় কি মরে। তাদেরকে বলছে আমি কিছু বলবো না, আমাকে কিসের ভয়? তাহলে দেখো আমাদের যে পথের পাঁচালীর যে সপ্তম পরিচ্ছেদ ছিল আজকে এই পর্যন্ত। আরো আমরা পরের পার্ট নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।